সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একজন ভাই আর বড় একজন বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন দোকানদার। আমাদের এলাকাতেই আমার বাবার একটা দোকান ছিল। আমার আব্বা এই দোকান চালাতো। দোকানে মুদিমাল সহ চা, বিস্কিট, বিড়ি, সিগারেট এগুলো বিক্রি করতো এবং এই দিয়ে আমাদের পরিবারটা চলতো। এরকমভাবেই ছোটোবেলায় আমার দিনগুলো কাটে। আমার বয়স যখন প্রায় আপনার 9 থেকে 10 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার ভাইয়া মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার ভাইয়ার বয়স তখন প্রায় 20 থেকে 22 বছরের মতো হবে। আর আমার বড়াপুর বয়স আরও বেশি। আমার বড়াপু দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দরী ছিল না, অনেক বেশি ভালো ছিল না, এবং আমার বড়াপু একটু ট্যাগরা টাইপের ছিল, মানে চোখের মধ্যে একটু সমস্যা ছিল, যার জন্য আমার বরাবর ভালো কোনো বিয়ের ঘর আসতেছিল না। আর যে সমস্ত বিয়ের ঘরগুলো আসতেছে, আমার আব্বা এত নিম্নবিত্ত পরিবারে আমার বোনকে বিয়ে দিবে না। এরকমভাবে ছেলে ভাষাভাষি করতে করতে একটা পর্যায়ে আমার বোনের বয়স প্রায় অনেকটাই বেড়ে যায়। আমার বোনের ভালো কোনো জায়গায় বিয়ে হয় না। তো আমার বয়স যখন প্রায় 10 থেকে 11 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার আব্বার আগ থেকে একটা রোগ ছিল। রোগটা ছিল হাঁপানি, এবং হাঁপানি রোগে আমার আব্বা প্রচণ্ড রকমের কষ্ট পাইতো, যার কারণে আমার আব্বা দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়। এরপরে আমার ভাইয়া আমাদের এলাকা থেকে বেশ দূরের বড় একটা বাজারে আমার ভাইয়া একটা মুদির দোকান দেয়, এবং সেই দোকানেও আমার আব্বা অনেক টাকা পুঁজি দেয়। ভাইয়া তখন দোকানদারি করতো। ভাইয়ার টাকায় তখন আমাদের গোটা পরিবারটা চলতো। আব্বু তখন অনেকটা অসুস্থ হয়ে যায়, এবং অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আব্বু তখন আর দোকানপাট করতে পারতো না, ঘরের মধ্যেই থাকতো। আমার 10-12 বছরের বয়সের ভিতরে আমার আব্বা এই হাঁপানি রোগে আক্রান্ত হয়ে আব্বু তখন মারা যায়। আমার আব্বা হাঁপানির রোগে আক্রান্ত হয়ে আব্বু মারা যায়, এবং আব্বু মারা যাওয়ার পরে আমাদের পরিবারটা আগের থেকেও অনেক অংশে ভেঙে পড়ে। আমার ভাইয়া আয় ইনকাম করে যে পরিমাণে টাকা দিত, তাই দিয়ে খুব দুঃখ কষ্টের মাঝে আমাদের শৈশবের দিনগুলো কাটতে থাকে। এবং এরকম করতে করতে আমি মোটামুটি আরও অনেকটাই বড় হই। আরও অনেকটা বড় হওয়ার পরে আমার বয়স তখন প্রায় 14 বছরের কাছাকাছি। ঠিক সেই সময় থেকে আমার জীবনে ঘটনাগুলো ঘটতে শুরু হয়। আমার বয়স যখন প্রায় 14-এর কাছাকাছি, ওই মুহূর্তে আমাদের এলাকাতে একজন তান্ত্রিক আসে। আমাদের এলাকাতে একজন তান্ত্রিক বলি বা কবিরাজ বলি একজন কবিরাজ আসে, এবং তিনি এসে হচ্ছে হামিদার মা বলে একজন মহিলা আছে, ওই হামিদার মায়ের বাড়িতে কবিরাজটা উঠে। এবং কবিরাজটা হামিদার মায়ের বাড়িতে উঠলে পরে গ্রামের অনেক মানুষরাই ওই কবিরাজের কাছে যেত, এবং কবিরাজ খুবই নামকরা একজন কবিরাজ ছিলেন। তিনি যে কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে তার পূর্ব পরিচয় বলে দিতে পারত। যেমন আমার দিকে তাকিয়ে বলে দিতে পারতো আমার নাম কি, আমি এখানে কেন আসছি, এবং কোন কারণে আমি কবিরাজের শরণাপন্ন হয়েছি, তিনি এইটা পর্যন্ত বলে দিতে পারত। এত নামকরা এবং ভালো মানের একজন কবিরাজ তিনি ছিলেন। যাই হোক, তো এই হামিদার আমার বাড়িতে যখন কবিরাজ আসে, সবাই কবিরাজের বাড়িতে যায়, কবিরাজের বাড়িতে আসে যায়। এরকম করতে করতে প্রায় মাসখানিকের মতো কেটে যায়, এবং মাসখানিক পরে একদিন বিকেলবেলা আমি আমার ভাইয়ার দোকান থেকে আসতেছিলাম। আমি মাঝে মাঝে ভাইয়ার দোকানে যাইতাম, ভাইয়ার দোকানে বসতাম, এবং বিকেলবেলা বৃষ্টির সময় ভাইয়ার দোকান থেকে আসতেছি, তো আমি রাস্তা পর্যন্ত গাড়ি দিয়ে আসি, মেন রোড পর্যন্ত গাড়ি দিয়ে আসি, এবং বাকি রাস্তাটা আমি তখন হেঁটে হেঁটে আসতেছিলাম। বৃষ্টি পড়তেছিল, ঘুরি ঘুরি ছাতা হাতে নিয়ে আসতেছিলাম। তো আমাদের বাড়িতে যাওয়ার আগে রাজবাড়ি বলে একটা বাড়ি আছে। বাড়িটা অনেক বড় একটা বাড়ি, এবং শুনেছিলাম আগের দিনে রাজারা নাকি বাড়িতে থাকতো, রাজারাই বাড়ির মধ্যে থাকতো, এবং মানে প্রজাদের অভিশাপে রাজারা ধ্বংস হয়ে যায়। এরপরে বাড়িটা সম্পূর্ণ খালি পড়ে আছে। আগের দিনের পুরনো বিল্ডিং করা আছে, এবং অনেক রাজপ্রাসাদ ওইখানে। তো বাড়িটার সামনে দিয়ে যখন আসতেছিলাম, মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তের কথা আমি বলতেছি, ওই মুহূর্তে হঠাৎ করে আমি বাড়ির দিকে তাকিয়ে দেখতেছি ভিতরে কে জানি একজন কথা বলতেছে, এবং তিনি মানে আপনার গয়নাগাটির মনে হয় তার শরীরে অনেক গয়না, মানে আগের দিনে রাজাদের শরীরে যেরকম গয়নাগাটি থাকে না, এরকম মানে মনে হয় রাজার মতো মাথায় মুকুট আছে, গলার মধ্যে এরকম রাজার মানে রাজকীয় পোশাক পরা, এইরকম একটা লোক আমি তখন ওইখানে দেখলাম। এবং দেখলাম তিনি উচ্চ সুরে কাদের সাথে জানি কথা বলতেছে। আমি তখন ওইখানে দাঁড়ায় জিনিসটা দেখতেছিলাম। অনেকক্ষণ পর্যন্ত আমি জিনিসটা দেখলাম, এবং যখন আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি তখন ভয়ে ভয়ে ওখান থেকে চলে আসছি, মানে ওই জায়গা থেকে আমি চলে আসছি ভয়ে ভয়ে। তো ঘরে আসার পরে আমি এই বিষয়টা আমার মা, দাদি
আছে, আমি কাউকেই বলি নাই, বা আমার বড়াপুও ঘরে আছে, আমার বড়াপুকেও বলি নাই। তো আসলাম, এসে আমি তখন ঘুমিয়ে গেছি, কিন্তু ঘুম আসতেছিল না, অনেকক্ষণ ধরে বারবার টেনশন হচ্ছিল যেটা আমি কি দেখলাম, মানে দেখলামটা কি এটা মনে করে আমি তখন সকালে ঘুম থেকে উঠছি, ওইটা ভাইয়ার দোকানে যাব। তাই দোকানে রওনা দিয়েছি, দেখছি অনেকগুলো মানুষ ওই হামিদার মায়ের বাড়ির দিকে যাচ্ছে, মানে হামিদার মায়ের বাড়ির দিকে যাচ্ছে ওই কবিরাজের কাছে, এবং কবিরাজের সাথে কথা বলার জন্য অনেক মানুষ যায়। তাই আমি সবাইকে দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমিও কবিরাজের বাড়িতে যাব। মানে একটা পরিকল্পনা হয়েছে কবিরাজের বাড়িতে যাব, এবং গিয়ে গতকালকে সন্ধ্যার সময় আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা আমি কবিরাজকে জানাবো, মানে কবিরাজকে বলবো যে এই ঘটনা আমার সাথে ঘটছে, তাহলে কেন ঘটলো, এর কারণটা কি, এটা আমি কবিরাজের কাছ থেকে সঠিকভাবে একটা ব্যাখ্যা পাবো। এইটা চিন্তা ভাবনা করে ভাই আমি তখন কবিরাজের বাড়ির দিকে রওনা দিলাম, মানে হামিদার মায়ের বাড়ির দিকে রওনা দিলাম। এরকম করে যেতে যেতে একটা পর্যায়ে হামিদার মায়ের বাড়িতে গিয়ে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে অনেক লোকজন ওখানে আছে। তো যখন আমি কবিরাজের সামনে গেলাম, কবিরাজ আমার দিকে তাকায় বলতেছে যে সাইফুল তুমি একটু পরে আসো। উনি কিন্তু আমারে কখনো দেখে নাই, আমার নামও জানার কথা না, বাট উনি আমারে বলতেছে যে সাইফুল তুমি একটু পরে আসো, তুমি গিয়ে একটু বসো, আমি তোমারে ডাকবো। মানে উনি এরকমই, মানে খুবই বড় মাপের একজন কবিরাজ ছিলেন, অনেক বড় মাপের একজন তান্ত্রিক উনি। তা আমি তখন করলাম কি, ওনার যে বৈঠকখানার পাশে একটা বসার জায়গা আছে, ওইখানে গিয়ে আমি বসে আছি। তো একে একে অনেক মানুষ চলে যাচ্ছে, কিন্তু মানে উনি আমাকে ডাকে না। মানুষ যায়, মানুষ আসে, আবার মানুষ চলে যায়, কিন্তু উনি আমাকে ডাকতেছে না। যেহেতু আমাকে ডাকে না, অনেকক্ষণ পর আমার কাছে মনে হচ্ছে কী ব্যাপার, আমাকে ডাকে না কেন। এবং একটা সময় চিন্তা করছি আমি যদি বেশি লেট করে দোকানে যাই তাহলে তো ভাইয়া আমার বকাঝকা করবে, ভাইয়া আমার গালাগালি করবে, ভাইয়া আমার মারবে। তো একটা কাজ করি, আমি দোকানে চলে যাই, মানে আমি না হয় এটা পরে জিজ্ঞেস করব। এই কথা বলে আমি তখন রওনা দিছি, চলে যাব। ওই মুহূর্তে কবিরাজের যে খাদেম ছিল উনি আমার ডাক দিল, এই সাইফুল দাঁড়াও। ডাক দেওয়ার পরে আমি তখন দাঁড়াইছি, পরে আমার বলো তুমি কই যাও। আমি বললাম কবিরাজ তো আর আমার ডাকে না, আমার কাজ আছে, আমার ভাইয়ার দোকানে যাইতে হবে, এই জন্য আমি দোকানে যাবো। বলো তোমার বসতে বলছে না, তুমি বসো। কিরে আমারে বসতে বলছে, উনি আমাকে ডাকেও না, আমার কোনো সমাধানও করে না, আমার সাথে কথাও বলে না, তো আমি একটা মানুষ কতক্ষণ বসে থাকবো বলেন। আবার ভাইয়া তো আমার বকাঝকা করবে, ভাইয়ের দোকানে যাওয়া লেট হয়ে যেতে আছে। এরপরে ওই কবিরাজের কথা মতো আমি তখন ওখানে বসে আছি। বেশ অনেকক্ষণ পরে, প্রায় দিনের 11টার কাছাকাছি, উনি তখন আমাকে ডাক দিল। আমাকে ডাক দিয়া বলে যে কেন আসছো, এভাবেই বলে কেন আসছো। আমি বললাম কবিরাজ সাহেব আপনি তো জানেন আমি কেন আসছি, আপনি তো সব মানুষের মনের দিকে তাকিয়ে, মানে মুখের দিকে তাকিয়ে তার মনের কথা বলতে পারেন, তা আপনি তো আমারটাও জানেন। উনি বললে হ্যাঁ আমি জানি, আর জানি বলে তোমাকে আমি আবারও পুনরায় জিজ্ঞেস করছি যে তুমি কেন আসছো আমার কাছে, এটা বলো। আমি বললাম যে গতকালকে সন্ধ্যায় আমার সাথে এরকম এরকম একটা ঘটনা ঘটে, এরকম এরকম একটা ঘটনা ঘটে, এখন এটা আমার সাথে কেন ঘটলো, কী কারণে ঘটলো, এবং এইটা কি আমি এটা জানি না। উনি আমার বলে ওই বাড়িটা কি। আমি বললাম এটা একটা রাজবাড়ি। আগে রাজারা ওখানে থাকতো। আমি বললাম হ্যাঁ আগে রাজারা ওখানে থাকতো, আমি আমার দাদা দাদির মুখে শুনেছিলাম ওখানে নাকি বিশাল একটা রাজপ্রাসাদ ছিল, এবং ওখানে একজন অত্যাচারী রাজাও ছিল। তিনি বিনা কারণে গ্রামগঞ্জের লোকজনদেরকে ধরে এনে এলোপাথারিকভাবে পিটাতেন, তাদেরকে মারতেন, তাদের উপরে নির্যাতন করতেন। তিনি একজন নির্যাতিত রাজা ছিলেন সে এলাকার। পরে আমারে বলে তো তুমি তো সব কিছুই জানো, এরপর আমার কাছে কেন আসছো। আমি বললাম না সুন্দর সময় আমি যাচ্ছি, এরকম পোশাক পরিহিত একজন রাজা আমি ওখানে দেখছি, এবং আমি ওইটা সম্বন্ধে একটু জানতে চাই ওইটা আমি কি দেখলাম, এটা কি আমার চোখের ভুল ছিল নাকি আমি সত্যি সত্যি কোনো দৃশ্য দেখেছি। উনি আমাকে বলে যে না এটা তোমার চোখের ভুল ছিল না, তুমি যেটা দেখেছো এটা সত্যি সত্যি দেখেছো, তুমি ভালোই দেখেছো। আমি বললাম আমি ভালোই দেখেছি মানে আমি না আপনার কথা বুঝি না, আপনি আমাকে বুঝিয়ে বলেন। উনি আমাকে বলে তোমার কি ওই রাজপ্রাসাদ দেখতে ইচ্ছে করে, রাজাদের সম্পদ পেতে ইচ্ছে করে এরকম। পরে আমি হাইসা হাইসা বলতেছি ইচ্ছে তো করে, করবে না কার বলেন। পরে তিনি আমাকে বলতেছে সাইফুল তোমাকে একটা কথা বলি, তুমি জানো ওই রাজবাড়ির মধ্যে কিন্তু রাজাদের অনেক ধন সম্পদ আছে, এবং 7 রাজার ধন আছে, মানে 7টা স্বর্ণের কলসি আছে। উনি আমারে বলে যে রাজবাড়ির মধ্যে 7টা স্বর্ণের কলসি আছে, এবং ওই কলসিগুলোর মধ্যে প্রচণ্ড রকমের স্বর্ণ গয়না আছে, রাজাদের স্বর্ণ গয়না ওই কলসির মধ্যে ঢুকানো আছে। তুমি কিন্তু এই কলসিগুলো পেতে পারো, তুমি আমল করো, আল্লাহর কাছে চাও, আমল করলে তোমাকে এগুলো পেতে পারো। যেহেতু ওই মৃত রাজা তোমাকে একবার দেখা দিয়েছে বা তার কথা তুমি শুনেছো, তাকে তুমি দেখেছো, তো আমার কাছে মনে হয় যে সে তোমাকে এগুলো দিতে পারে। তুমি নামাজ কালাম পড়ো, আল্লাহর দরবারে চাও, আল্লাহ তোমাকে দিতে পারে, এখন তুমি যাও। এই বলে ভাই উনি আমাকে বিদায় করে দিল। কিন্তু তখন থেকেই না আমার মনের ভিতরে লোভটা ঢুকে গেল, যে এত পরিমাণে লোভী আমি তখন হয়ে গেলাম যে উনি যদি আমাকে এটা বলছে তার মানে আমি মনে হয় 7 রাজার ধন পাবো, আমি মনে হয় 7 রাজার ধন পাবো। উনি আমাকে এটা বলছে। এই ঘটনার 3 থেকে 4 দিন পরে উনি ওই বাড়ি থেকে চলে যায়।
মানে হামিদার মায়ের বাড়িতে তো উনি থাকতো, উনি হঠাৎ করেই চলে যায়। মানে কবিরাজ চলে গেছে, অনেক মানুষ যাইতেছে এবং সবার মুখে মুখে শুনতেছি কবিরাজ কই, সবাই বলে কবিরাজ নাকি চলে গেছে, হঠাৎ করে রাতের বেলায় চলে গেছে। তো উনি কিন্তু কোনো ভণ্ড কবিরাজ ছিল না, কারোর সাথে কোনো প্রতারণাও করে নাই, একেবারে ভালো মানের ভালো মাপের একজন কবিরাজ তিনি ছিলেন। মানে কারোর সাথে ওনার কোনো খারাপই নাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো রকমের নাই, উনি ভালো কবিরাজই ছিলেন। তো কেন চলে গেল, কী কারণে চলে গেল, এটা কিন্তু আমরা কেউই আর বলতে পারি না যে কেন চলে গেছে। যাই হোক, উনি যখন চলে যায়, উনি চলে যাওয়ার পরে এরপরে হলো কি, আমি ওই রাজবাড়ির মধ্যে বেশিরভাগ সময় দিনের বেলায় আনাগোনা করি। মানে আমি আর তখন ভাইয়ার দোকানে যাই না, আগে যেরকম ভাইয়ার দোকানে যাইতাম, ভাইয়ার দোকানেও বসি না, ভাইয়ার দোকানেও যাই না, এবং বেশিরভাগ সময় আমি তখন রাজবাড়ির মধ্যেই ঘুরি। মানে আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে, যেহেতু উনি আমাকে এটা বলছে এবং সবাই ওনাকে বিশ্বাস করে, সবাই বলে যে উনি একজন ভালো মানের কবিরাজ, তার মানে ওনার কথা তো মিথ্যা হবে না। উনি যেটা বলছে এটা সম্পূর্ণ সত্যি, উনি যেটা বলছে এটা সম্পূর্ণ সত্যি। অবশ্যই রাজবাড়িতে অনেক গয়নাগাটি আছে, রাজবাড়িতে অনেক ধন সম্পদ আছে, আমি মনে হয় এই ধন সম্পদগুলো পাবো। এই মিথ্যা বিশ্বাসকে বুকে স্থাপন করে আমি দিনের পর দিন ওই রাজবাড়িতে পাহারা দিয়ে যাচ্ছি। রাজবাড়িতে আমি থাকতেছি, রাজবাড়িতে ঘুরতেছি ফিরতেছি, এবং রাজাদের ওই সম্পদ পাওয়ার জন্য আমি তখন বেকুল হয়ে উঠি। দিন নাই রাত নাই, আমি সারাটাক্ষণ এই রাজবাড়ির মধ্যে ঘুরেফেরা করতে থাকি। এরকম করে অনেকগুলো দিন কেটে যায়। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, দুপুরবেলা, একেবারে ভর দুপুরবেলা আমি কী করলাম, রাজবাড়ির মধ্যে অনেক বড় একটা আপনার কাঁঠাল গাছ ছিল। ওই সময় কাঁঠালের সময়, কাঁঠাল পাকার সময়। তা আমি তখন করলাম কি, মানে ওই কাঁঠাল গাছটা দেখে আমার খিদেও লাগছে দুপুরবেলা। আমি কিন্তু তখন থাকতামই রাজবাড়িতে, কোথাও স্বর্ণ পাই কিনা, রাজা 7 রাজার দনা আমি পাবো, কবিরাজ বলছে। মানে এই কারণে বেশিরভাগ সময় রাজার বাড়িতেই পড়ে থাকে। এবার হলো কি, দুপুরবেলা পেটে অনেক খিদা লাগছে, মানে অনেক খিদা। পরে আমি দেখলাম যে গাছের মধ্যে কাঁঠাল পেকে আছে, গাছের মধ্যে কাঁঠাল পেকে আছে। তা আমি করলাম কি, গাছের মধ্যে উঠতে শুরু করলাম যে আমি কাঁঠাল খাবো। পাকা একটা কাঁঠাল, মানে দেখতেছি যে পাখিরা খাইতেছে, তো কাঁঠাল তো পাকা, আবার নাকে গন্ধ আসছে। আমি তখন উপরে উঠলাম যে আমি কাঁঠালটা পারবো। তো কাঁঠালটা মোটামুটি অনেক উপরেই ছিল, তো ওইটা আমি কাঁঠালটা পারছি। কাঁঠালটা নিয়ে আমি তখন আস্তে আস্তে করে নামতেছিলাম। এখন নামতে নামতে প্রায় মধ্যখান বরাবর গাছের আসার পরে হঠাৎ করে আমার হাতটা ছিটকে যায়। আমার কাছে মনে হয় কেউ একজন আমাকে ধাক্কা দেয়। মানে আমার নিজের কি এটা মানে কোনো ভুল ধারণা নাকি আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে কেউ একজন আমাকে ধাক্কা দেয়, এবং খুব জোরেই ধাক্কা দেয়। ধাক্কা দিলে পরে আমি তখন এই কাঁঠালটা নিয়ে নিচে পড়ে যাই, এবং নিচে পড়ে আমি পায়ে প্রচণ্ড রকমের ব্যথা পাই। মানে এরকম ব্যথা পাই যে আমার পাটা পুরো ভেঙে যায়, মানে আমার ডান পাটা সম্পূর্ণ ভেঙে যায়। আমি ওই ডান পাটা ভাঙা পায়ে আমি তখন ওখানে চিৎকার করতেছিলাম, এবং চিৎকার করতেছি, খুব জোরে জোরে চিৎকার করতেছি। বাট ওই বাড়িতে তো আশেপাশে কোনো মানুষ নেই, এবং এই বাড়িতে কোনো মানুষজন থাকেও না। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা মানুষ খুব প্রয়োজন ছাড়া ব্যবহারও করে না, খুব প্রয়োজন ছাড়া এই রাস্তা দিয়ে কেউ যায় না, কারণ খুব বেশি সমস্যা হলে এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করে। এখন আমি তখন চিন্তা করতেছিলাম যে তাহলে কী করা যায়, মানে কান্না করতেছি, চিৎকার করতেছি, কেউ তো আসে না। অনেক পরে আমি দেখলাম যে রাজবাড়ির পিছন থেকে একজন মানে লোক আসছে, একজন লোক আসছে। তিনি পাঞ্জাবি পরা, মাথার মধ্যে পাগড়ি পরা, এবং অদ্ভুত রকমের একটা লোক। এইরকম লোক আমি আমার জীবনে এর আগে আমাদের এলাকাতে আর দেখি নাই। তিনি আসছে, এসে আমারে বলে, এখানে আসছিস কেন? এমনিই বলে, এখানে কেন আসছিস? আমি বললাম, আসছি তো এই মানে আমি তো আসছি, কিন্তু তো পা ভেঙে গেছে। বলে, পা তো ভেঙে গেছে, এখন যেতে পারবি না? আমি বললাম, না, আমি তো যেতে পারতেছি না। পরে তিনি আমাকে ধরে ধরে করলো কি, রাস্তার পাশে পর্যন্ত এনে দিল, মানে রাস্তার পাশে এনে দিছে। মানে পাটা একদম ভেঙে গেছে, মানে একদম মধ্যখান থেকে এরকম করে বেঁকে গেছে। পরে উনি আমাকে রাস্তার মধ্যে এনে দিয়ে আমাকে বসাই দিচ্ছে, বসাই দিয়ে আমার বলে, কেউ না কেউ আসলে তোরে নিয়ে যাবে। আমি বললাম যে আপনি কে? আপনি আমাকে বাড়িতে দিয়ে আসুন। উনি বলেন, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। এই বলে উনি আবারও রাজবাড়ির দিকে ঢুকে যায়। তো আমার কাছে যেটা মনে হয়, অনেকেই আছে রাজবাড়ির ফল ফ্রুট নেওয়ার জন্য আসে, বা রাজবাড়ি থেকে ইট খুলে নিয়ে যায়, এটা ওইটা নিয়ে যায়। আমার কাছে মনে হয় তিনি তেমনই টাইপের একটা লোক, হয়তো ভিন গ্রাম থেকে আসছে রাজবাড়ি থেকে এটা ওইটা নিয়ে যাওয়ার জন্য। আবার অনেকে মানে রাজবাড়ি থেকে লাকড়ি নিয়ে যায়, লাকড়ি রান্না করার জন্য লাকড়ি নিয়ে যায়, মানে গাছ টাছ কেটে নিয়ে যায়। অনেক লোকজনে আছে, যেহেতু এই বাড়ির কোনো মালিকানা নাই, ওইটা সরকারি জায়গা, ওই সব অনেকেই ব্যবহার করে। তো আবার এই লোকটা পাঞ্জাবি পরা, টুপি মাথায় দেওয়া, একটু ব্যতিক্রম রকম আমার কাছে মনে হলো আর কি, মানে স্বাভাবিক কোনো লোক মনে হলো না। যে অনেকক্ষণ ধরে ওখানে চিল্লাইতেছে, এবং এরপর আমাদের বাড়ির এক কাকা, উনি এদিক দিয়ে যাইতে আমাকে দেখছে। দেখার পর উনি ধরাধরি করে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার আম্মাকে আমি তখন বললাম যে আম্মা এই ঘটনা। আমার আম্মা তখন করলো কি, কবিরাজা মানে আপনার আনছে, মানে ডাক্তার আনছে। ডাক্তারে দেখা বলতেছে আমার পা ভেঙে গেছে, মানে ভিতর থেকে ভেঙে গেছে, এবং পায়ের অবস্থা খুবই খারাপ। এরপরে আমাকে তখন করলো কি, ওখানকে আরে আমাদের যে হসপিটাল আছে, হসপিটাল আমাকে ভর্তি করালো। এবং ভর্তি করার পর আপনি চিন্তা করেন যে আমি কত ব্যথা পাইছি, মানে
পাটা ভেঙে গেছে, মধ্যে থেকে পাটা পুরোই ভেঙে গেছে, মানে হাড্ডিটা ভেঙে গেছে। পরে বলতেছে যে এখানে রাখা যাবে না, রাজশাহী মেডিকেলে রাখে না, আমাকে এখন ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। আমি ঢাকায় টানা 3 মাসের মতো ভর্তি ছিলাম ঢাকা হসপিটালে, পঙ্গু হসপিটালে। এবং সেখানে 3 মাস পরে আমার পায়ের মধ্যে রড ঢুকানো হয়। পায়ের মধ্যে রড ঢুকিয়ে মানে খুব কষ্ট করে আমাকে ঠিক করে। এবং 3 মাস পর আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি তখন আর হাঁটতে পারি না, এবং আমি একদম পায়ে মানে খুঁড়িয়ে 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 হাঁটি, আগের মতো করে তো ভালো হাঁটতে পারি না, এবং পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা। একটা পর্যায়ে আমার ভাইয়া তখন আমার বললো যে তুই দোকানে এসে বস, দোকান চালা, যেহেতু তোর পায়ের মধ্যে এরকম সমস্যা দেখা দিছে, তুই তার কিছু করতে পারবি না, তো দোকানে এসে বস। এরপর আমি দোকানের মধ্যে বসে থাকি, মানে দোকান চালাইতে আসছে। তো এই দোকানের সম্পূর্ণ পুঁজি কিন্তু আমার বাবাই কিন্তু সম্পূর্ণ পুঁজি দিছে আমার ভাইকে। আমার ভাই তখন দোকান চালাইতেছে। এই মুহূর্তে আমার ভাই কিন্তু বিয়েও করে। এই ঘটনাগুলোর মাঝে আমার ভাইয়া কিন্তু বিয়ে করে, ভাইয়া প্রেম করেই বিয়ে করে, রিলেশন করে বিয়ে করে। ভাবি তখন আসে। এখন আসার পরে আমি তখন দোকানে বসি, তো দোকানে প্রতিদিন আসতে পারি না, প্রায় 3-4 দিন পর একবার বাড়িতে আসি, এবং দোকানে খাই, দোকানেই ঘুমাই, দোকানেই থাকি। অ্যান্ড বাড়িতে আসার পরে দেখি আমার ভাবি আমার আম্মার সাথে খুব ঝগড়া করে, আম্মার সাথে অনেক ঝগড়া করে, আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করে। যে দোকান মানে দোকান ওনার ছেলে দোকান, মানে ওনার স্বামী দোকান চালায়, এরপরে ওই দোকানের ইনকাম আমরা সবাই বসে বসে খাই। আমার বড় বোনেরও বিয়ে হয় নাই, বড় আপু খায়, আমার মা খায়, আমি খাই। কিন্তু আমি তো একটা মানুষ, এই দোকানে সকাল থেকে রাত পর্যন্ত একজন মানে কর্মচারীর মতো আমি কাজ করি, আমার তো একটা নিজের বেতনও আছে। তো ভাইয়া তো আমাকে আমার নিজের বেতনও দেয় না। এরপরে অলওয়েজ আমার মায়ের সাথে আমার ভাবি ঝগড়া করে, সবসময় আমার মায়ের সাথে আমার ভাবি ঝগড়া করে। ভাবি এরকম করে মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ঝগড়া করে যাচ্ছে। আর এই জিনিসগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে আমার মানে আর সহ্য হলো না। আমি ভাইয়ের সাথে একদিন রাগ করে ভাইয়ারে বলছে, ভাইয়া আমি আর আপনার দোকানে কাজ করব না। ভাইয়া আমারে বলতেছে, তা আমার দোকানে কাজ করবি না, তুই কই যাবি, কী কাজ করবি, তুই তো কোনো কাজ করতে পারবি না, তোরও তো কেউ কোনো কাজ দেবে না। আমি বললাম, ভাইয়া কেউ যদি কোনো কাজ নাও দেয় তাতেও কোনো সমস্যা নাই, বাট আমি তোমার দোকানে কাজ করব না। ভাইয়া আমারে বলে, তা আমার দোকানে কাজ করবি না, তুই কী করবি? এরপরে হলো কি, আমি একজনের মানে আমাদের ওই দোকানের পিছনেই একটা মাছের ফিশারি আছে, মানে একজনের মাছ চাষ করে। আমি তখন করলাম কি, ওনার সাথে ওনার কালাম ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। ওই দোকান চালাইতে চালাইতে পরে আমি কালাম ভাইয়ের দোকানে মানে মাছের ফিশারিতে গিয়ে বসে থাকতাম। বেশিরভাগ সময় ওনার ফিশারিতে গিয়ে বসে থাকতাম, আমি আর দোকানে বসতাম না। দোকানে বসে তো লাভ নাই, দোকানে বসে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা ইনকাম করি। ভাইয়া কিন্তু আমার 1 টাকাও দেয় না। আর ভাবি আমার আম্মার সাথে ঝগড়া করে, আমার বড় বোনের সাথে ঝগড়া করে, তা আমি আর ওই দোকানে বসবো না। এমন করে কালাম ভাইয়ের সাথে থাকতে থাকতে কালাম ভাই একদিন আমারে বললো যে, সাইফুল একটা কাজ কর, নাজিম পাড়া বলে একটা এলাকা আছে আমাদের এলাকাতে, নাজিম পাড়া বলে, যে নাজিম পাড়ার মধ্যে অনেক বড় একটা দিঘি, মানে আমি ওনারে বারবার বলতাম যে, ভাই যদি মাছের কোনো ব্যবসা লাইন থাকে আমারে দিয়েন, আমি আপনার মতো মাছের ফিশারি করতে চাই, মাছ পালবো, মাছ বিক্রি করবো, আমার কাছে ব্যবসার মানে কাজটা ভালো লাগলো। তাই আমি ওনারে বললাম যে, যদি এরকম কোনো সুযোগ থাকে, অপরচুনিটি থাকে, আপনি আমাকে দিয়েন। পরে উনি মানে ওনাকে বলার পরে তিনি আমারে বললো যে, নাজিম পাড়া হচ্ছে একটা অনেক বড় একটা মাছের ফিশারি আছে, মানে মাছের ফিশারি বলতে একটা দিঘিটা নাকি লিজ দিবে, মানে 5 বছরের জন্য লিজ দিবে। তো আমারে বলে, তাহলে তুই দিঘিটা নে। উনি আমারে বলতেছে, আমি বললাম 5 বছরের জন্য দিঘি লিজ দিবে, তো এটাকে আমাকে দিবে? উনি বলে, দিবে না কেন, অবশ্যই দিবে, তা তুই গিয়া কথা বল। পরে ওইখানে কথা বলছে, ওনাদের সাথে কথা বলছে, কথা বলার পরে তারা ডিমান্ড করলো 2 লক্ষ টাকা, মানে প্রতি বছরে 2 লক্ষ টাকা করে দিতে হবে। ফিশারি আবার অনেক বড়, মানে দিঘিটা বিশাল একটা দিঘি, 2 লক্ষ টাকা করে মানে কন্ট্রাক্ট। তো আমার কাছে 2 লক্ষ টাকা তো নাই। পরে ওনাদের সাথে কথাবার্তা বলে আসছে, কিন্তু ওই সময় মাছ চাষের যে একটা মানে একটা সিস্টেম, এটা কিন্তু আমি জানতাম কীভাবে মাছ চাষ করতে হয়, বা কোন সময় কোন ধরনের খাবার দিতে হয়, কোন পুকুরে কী ধরনের মাছ ফেলতে হয়, এবং মাছের রোগ হলেও বুঝতে পারতাম। মানে দীর্ঘদিন ধরে কালাম ভাইয়ের সাথে আসি, তো এই জিনিসগুলো আমি শিখে গেছি, মাছের এই বিষয়গুলো আমি সম্পূর্ণভাবে শিখে গেছি। এরপরে যেটা হইলো, আমি করলাম কি, এই মানে ফিশারির মধ্যে বেশিরভাগ সময় মানে এবার আমি দোকানে আসছি, এসে আমার ভাইয়ারে বলতেছি যে, ভাইয়া আমার কিছু টাকা দেন, আমি এমন একটা মাছের একটা ফিশারি দিব। ভাইয়া আমার টাকা দিবে না। ভাইয়া আমারে বলতেছে, আমি তোরা টাকা দিব কেন? আমি বললাম, আপনি আমার কেন টাকা দিবেন, মানে আপনি যে আজকে দোকানদারি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, এই সবই তো আমার আব্বার টাকা, আব্বাই তো আপনাকে ব্যবসা ধরাই দিছে। এই ভাই আমার সাথে রাগারাগি, না আমার টাকা দেয় না। প্রায় 15-20 দিনের মতো আমার ভাইয়ের কাছে হাতে পায়ে পর্যন্ত ধরে বলে, আমার টাকা দেন, আমি মাছের ফিশারিটা করবো না। ভাই আমার টাকা দিল না। ভাইয়ের যেহেতু আমাকে টাকা দেয় নাই, এবার আমি মায়ের ধারস্থ হইলাম। মারে বললাম যে, মা এমন একটা অনেক বড় দিঘি পাইছি, এই দিঘিটাতে মাছ চাষ করলে অনেক বেশি টাকা ইনকাম করা যাবে, তা আমি দিঘিটার মধ্যে মাছ চাষ করতে চাই, কিন্তু ভাই আমার টাকা দেয় না। পরে আমার আম্মার কিছু গয়নাগাটি ছিল, বিশেষ করে আমার বড় বোনকে বিয়ে দেওয়ার জন্য আম্মু গয়নাগাটিগুলো রাখছিল। তো আমার বড় বোনের তো অনেক বয়স হয়ে গেছে, তাই তার বিয়ে হবে না, বা তার বিয়ে নিয়ে আমার আম্মা আর কোনো চিন্তাও করতেছে না, মানে আমরা বুঝেই গেছি যে ওনার আর বিয়ে হবে না।
পরে আমার মা করলো কি যে ঠিক আছে তাইলে তুই এগুলো নিয়ে আসা, মানে আম্মা ওই গয়নাগাটিগুলো গোপনে বিক্রি করে আমাকে 2 লাখ টাকা দিছে। মানে খুব গোপনে আম্মা বিক্রি করছে গয়নাগাটিগুলো, অনেক গয়না ছিল কিন্তু এগুলো বিক্রি করে আম্মা আমাকে টাকা দিল এবং আম্মার ওই টাকা দিয়ে আমি তখন ওই যে দিঘিটা ছিল ওই দিঘিটা আমি তখন ভাড়ায় নিলাম, মানে লিস্টের উপরে নিলাম ওখানকার এলাকার লোকজন থেকে। তো নেওয়ার পরে এটাতে মাছ মানে ফেলানোর জন্য চুন দিলাম, পুকুরে চুন দিয়ে পানি পরিষ্কার করলাম এবং মাছ ফেলার জন্য আমি এই দিঘিটাকে সম্পূর্ণ উপযোগী করে তুললাম। 15-20 দিন আমি নিজে কাজ করি, একদম হাড় ভাঙা পরিশ্রম করে পাড় পরিষ্কার করি, পাড়ের উপরে যে মানে বিভিন্ন গাছ টাছ ছিল এগুলো কেটে দেই, মানে যাতে রোদ পড়ে, রোদ যাতে দিঘির মধ্যে পড়ে এরকম ব্যবস্থা করে দেই। খুব সুন্দর করে দিঘিটাকে সাজিয়ে টাজিয়ে তুলি এবং আমি একটা পর্যায়ে মাছ ফেলাই। এবার মাছ ফেলানোর পরে আমি দিঘিরে পাহারা দিই। এবার মাছগুলো মোটামুটি সাইজ মতো হইতেছে, আমি পাহারা দিচ্ছি যে মাছ বিক্রি করব। এরকম করতে করতে একদিন হলো কি রাতের বেলা, মানে প্রথম দিন থেকে আমি বলি, যেদিন প্রথম দিন আমার সাথে ঘটনাটা ঘটে আর কি। একদিন রাতের বেলা হলো কি আমি পিশারি পাহারা দিচ্ছিলাম, মানে আমি ওইটার পাড়েই হচ্ছে ঘর বানাইয়া, একটা ঘর বানিয়ে আমি ঘরের মধ্যে থাকতাম এবং আমি পাহারা দিতাম, পুকুর পাহারা দিতাম। একটা সময় হলো কি ওই পাড়ের মধ্যে একটা বাড়ি আছে, মানে পুবের পাড়ের মধ্যে একটা বাড়ি আছে। ওই বাড়িটা হচ্ছে তোফায়েল কবিরাজের বাড়ি। সবাই বলে তোফায়েল কবিরাজ, কেউ বলে কবিরাজ, কেউ বলে তান্ত্রিক, এরকম বলে যে তোফায়েল কবিরাজের বাড়ি নামে পরিচিত ওই বাড়িটা। পরে আমি করলাম কি, আমি খেয়াল করে দেখলাম যে ওই তোফায়েল কবিরাজের বাড়ির থেকে কে জানি ফজরের একটু আগে, মানে ফজরে আজান দেওয়ার কিছুক্ষণ আগে কে জানি এসে গোসল করে, মানে পুকুরের মধ্যে এসে গোসল করে দিঘির মধ্যে। তো পরে আমি মনে করলাম হয়তো গ্রামের মানুষ তো স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করে, এখন ফজরে আজান দিলে তো নামাজ পড়তে হবে, এই জন্য নামাজের কিছুক্ষণ আগে সম্ভবত তারা গোসল করে নেয়, মানে গোসল করে, এরকমটা আমার কাছে মনে হচ্ছে। তা এরকমটা যেহেতু মনে হয়েছে, পরে আমি 1 দিন 2 দিন 3 দিন আমি আর কোনো কিছু বলি না। বাট একটা সময় দেখলাম কি প্রতিনিয়ত এই সময়টাতেই, জাস্ট এই সময়টাতেই কেউ একজন পুকুরে নামে এবং পুকুর থেকে গোসল করে যায়, পুকুরের পানিটা অনেক নড়াচড়া করে এবং মনে হলো যে কেউ একজন এই মাত্র গোসল করে গেছে, এরকম একটা অবস্থা। 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ভিতর মনে হলো যে আসলে কে গোসল করে, কে দিঘিতে আসে, দিঘির মধ্যে গোসলটা কে করে, এটা আমি একটু দেখব, মানে দেখার একটা কৌতূহল আমার মাঝে তখন জাগলো। আমার মাঝে দেখার কৌতূহলটা জাগার পরে একদিন আমি করলাম কি গোপনে ওই দিঘির পাড়ে গিয়ে দাঁড়াইলাম এবং দাঁড়ানোর পরে ভাই আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করবেন না, এত লম্বা, এত সুন্দর, এত ফর্সা মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। মেয়েটা পুকুর থেকে উঠে আসছে, মনে হয় কি তার মুখ থেকে, তার শরীর থেকে আলো বেরোচ্ছে, মানে মনে হয় যেন মেয়েটা নিজে একটা টিউব লাইট, সে নিজে একটা ল্যাম্প, তার ভিতর থেকে এরকম আলো ছড়াচ্ছে, চারদিকটা একদম আলোকিত হয়ে গেছে। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখি না। মেয়েটা পুকুরের মধ্যে ডুব দিছে এবং মানে দিঘির মধ্যে ডুব দিল, ডুব দিয়ে উঠে সোজা ওই কবিরাজ বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি তখন শিওর হলাম যে এইটা কবিরাজ বাড়ির কোনো একটা মেয়ে হবে, কবিরাজ বাড়ির কোনো একটা মেয়ে। এভাবে এর পরের দিনও আমি আবারও দেখলাম, প্রতিদিন আমি মেয়েটাকে দেখি, কিন্তু ভাই ভয়ের কথা হচ্ছে বা অবাক করার কথা হচ্ছে দিনের বেলা কিন্তু মেয়েটাকে দেখি না। দিনের বেলা কবিরাজ বাড়ি, যেহেতু আমি এখানে মাছ চাষ করি, কবিরাজ বাড়ি মোটামুটি সবার সাথে আমার ভালো সম্পর্ক, সবার সাথে আমার উঠা বসা কথাবার্তা হয়। আমি কবিরাজ বাড়ির দিকে যাই, কবিরাজ বাড়ির মধ্যে হাঁটি, এটা করি ওইটা করি, মানে কবিরাজ বাড়ির সাথে আমি অনেকভাবে মিশে আছি, কিন্তু কেউ আমাকে এই বিষয়টা কিছুই বলে না। মানে কবিরাজ বাড়ির এই মেয়ের বিষয়ে বা এরকম যে একটা মেয়ে আছে এই বিষয়ে কেউ বলে না, আমি মেয়েটাকে দেখিও না। সময়গুলো এভাবে কাটতে কাটতে এবার অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, মানে আমি ওইখানের মধ্যে দাঁড়ায় থাকার পরে যেহেতু মেয়েটা গোসল করে উঠে যায়, শুধু আমি দেখি গোসল করে উঠে যায়, আমি এদিন সিদ্ধান্ত নিলাম যে আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো এবং এই মেয়েটার সাথে একটু কথা বলবো। যেহেতু দিঘিটা আমাদেরই দিঘি, আমার দিঘি আমি দেখাশোনা করি, দিঘিতে আমি মাছ ফেলি, আমার দিঘি। তাই মেয়েটা যদি আসে আমি মেয়েটার সাথে কথা বলবো, এটা কে বা কোত্থেকে আসে মেয়েটার সাথে আমি কথা বলবো, এই বলে আমি ওই দিন মেয়েটা যখন গোসল করে চলে যাচ্ছে আমি তার পিছন থেকে ডাক দিলাম, আফু বলে ডাক দিলাম যে আফু একটু দাঁড়ান। এই বলার পরে মেয়েটা তখন দাঁড়ানোর পরে আমার দিকে ফিরে তাকাইলো। ভাই আমার কাছে মনে হয় যে তার চোখের দৃষ্টি এত সুন্দর ছিল, এত মায়াবী ছিল, মানে আমি আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আমি মনে হয় তার চোখের দিকে তাকিয়ে খুন হয়ে যাব, এমন একটা অবস্থা। আমি বললাম আপু কিছু মনে করবেন না, আমি একটা কথা জিজ্ঞেস করব? বলে হ্যাঁ বলেন। কিন্তু সে ভিজা কাপড় দিয়ে তার শরীরটা ঢাকতেছে, সে কিন্তু আমার থেকেও লম্বা, ভিজা কাপড় দিয়ে শরীরটা ঢাকতেছে, কিন্তু মুখের দিকে তাকায় মনে হলো যে খুবই টেনশনে আছে, মানে খুব টেনশনের মধ্যে আছে, মুখটা একদম শুকিয়ে গেছে, খুব মানে বাজে একটা অবস্থা ফেসটার। পরে আমি বললাম আপু আপনি কি এই বাড়িতেই থাকেন? বলে হ্যাঁ আমি এই বাড়িতেই থাকি।
আমি বললাম আমি তো এই বাড়ির সবাইকেই চিনি, কিন্তু আপনাকে তো দিনের বেলায় কখনোই দেখি না। উনি বলে দিনের বেলা আমি ঘর থেকে বেরোই না, আমি ঘরেই থাকি। আমি বললাম আপনি এই বাড়ির কার কী হন, মানে ফজরের আগে তো, মানে এই বাড়ির কার কী হন? বলে আমি তোফায়েল কবিরাজের শালি। কথাটা খেয়াল করেন, বলতেছে আমি তোফায়েল কবিরাজের শালি। তো তোফায়েল কবিরাজের শালি বলার পরে আমি জানি এখানে একজন কবিরাজ আছে তোফায়েল কবিরাজ, এই নাম করা একটা কবিরাজ, অনেক মানুষজন আসে ওনার কাছে। তো যখন বললো তোফায়েল কবিরাজের শালি, তখন আমি আর কথা বাড়াইলাম না, আমি তখন ছেড়ে দিলাম। উনি তখন চলে গেল, মানে চলে গেছে। যাওয়ার পরে ভাই আমি এক কথায় বলতে গেলে আমি তার প্রেমে পড়ে গেছি। যেহেতু তোফায়েল কবিরাজের শালি, তার মানে এই মেয়ের বিয়ে হয় নাই। কারণ তোফায়েল কবিরাজ তো শালি হইলে তো, শালি যদি আপনার বোনের বাড়িতে থাকে তাহলে তো তার বিয়ে হয় নাই। আর বিয়ে না হলে প্রতিদিন সকালবেলা এই মেয়েটা কেন গোসল করে, এই উত্তরটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এবার একদিন, 2 দিন, 3 দিন করে আমি একদিন করলাম কি, একদিন হঠাৎ করে দেখলাম দিনের বেলা মেয়েটাকে দেখলাম। এই প্রথম আজকে এত মাস পরে আমি দিনের বেলায় মেয়েটার একটু দেখা পাইলাম। দিনের বেলায় দেখা পাইলাম কোথায়? ওইদিকে একটা জাম গাছ আছে, মানে আমার দিঘির পাড় থেকে মোটামুটি দূরে আপনার তোফায়েল কবিরাজের বাড়ির পাশে একটা জাম গাছ আছে, অনেক বড়। এই মেয়েটা কী করলো, জাম গাছের নিচে বসে বসে এক একটা জাম নিচ্ছে আর খাইতে আছে, মানে অনেক জাম কিন্তু পড়ে আছে, ওই কালো কালো বড় বড় জাম পড়ে আছে অনেকগুলো। তো মেয়েটা নিতেছে আর খাইতেছে ওইখানে। পরে আমি গেলাম পিছন থেকে ডাকলাম, বলে আফু ভালো আছেন, আমি ডাক দিছে। পরে আমাকে দেখেছি একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যাওয়ার পরে আমার বলে জি বলেন। আমার পায়ের মধ্যে কিন্তু তখনও ব্যথা, মানে ব্যথা বলতে আমার পায়ের মধ্যে রড ঢুকে, আমি হাঁটতে পারি, হাঁটাচলা করতে পারি, তবে একটু খুঁট দিয়ে হাঁটি আর কি, একদম স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারি না। পরে আমারে বলতেছে যে বলেন। আমি বললাম আপু কিছু মনে করবেন না, মানে আমি না একটা বিষয় খুব অবাক হয়ে গেলাম যে আপনারা আমি অনেক দিন পরে দিনের বেলা একটু দেখা পাইলাম। দিনের বেলা তো আপনাকে দেখতেই পাই না, মানে দিনের বেলা আপনি কই থাকেন, দিনের বেলা আপনাকে দেখি না, এই প্রথম আপনাকে একটু দেখলাম। পরে বলতেছে না ভাল লাগতেছিল না, একটু জাম খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য একটু জাম গাছের নিচে আসছি, কয়েকটা জাম খাবো। তো একদম স্বাভাবিক মানুষ যেরকম কথা বলে, একদম স্বাভাবিক মানুষের মতো আমার সাথে কথা বলতেছে। আমি তখন বললাম যে ও আচ্ছা ভালো কথা, তারপর আমি আপনার কয়টা জাম পেরে দিই গাছ থেকে। পরে আমার বলে না 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 থাক, লাগবে না, আমি চলে যাব। আমি বললাম যে না চলে যাবেন তো একটু কথা বলি। বলে না 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 এখন তো কথা বলা যাবে না, এখন কথা বললে সমস্যা হবে, আমি এখন কথা বলতে পারবো না। আমি বললাম কেন কথা বলতে পারবেন না, এবং কথা বললে কি সমস্যা হবে, এখানে তো কেউ নাই, আপনি আর আমি আর আপনার ছাড়া তো কেউ নেই, একটু কথা বলি। বলে না যদি আমার দুলাভাই দেখে তাহলে দুলাভাই অনেক ক্ষতি করবে। আবার এরই মাঝে একটা জিনিস আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, কয়েকটা দিন ধরে কিন্তু মেয়েটা আবার রাতের বেলায় গোসল করতে আসে না, আমি এটাও তারা জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, আপনি যে এখন আর রাতের বেলায় গোসল করতে আসেন না, আগে তো প্রতিদিন রাতের বেলায় গোসল করতেন। তো আমারে বলতেছে এমনিই করি না তা করব, এরকম করে। পরে বলে কেউ যদি দেখে, আমার দুলাভাই দেখলে ঝামেলা করবে, তো আচ্ছা ঠিক আছে। এই বলে মেয়েটা তখন কী করলো, আমাকে স্কিপ করলো এবং আমি তখন চলে আসলাম, ও তখন চলে গেল। এইটুকুই তার সাথে আমার দেখা, দিনের বেলা এর আগে তার সাথে আমার কখনো দেখা হয়নি, এই প্রথম তার সাথে আমার এইভাবে একটু দেখা হয়। এবং এই ঘটনার প্রায় 8 থেকে 9 দিন পরে তখন আমার মাছগুলো মোটামুটি সাইজ হয়ে গেছে, আমি মাছগুলো বিক্রি করব, মাছের মোটামুটি সাইজ হয়েছে, মাছ বিক্রি করব। ওই সময়ের মধ্যে একদিন হলো কি, তো মাছ যেহেতু আমি টানবো, মাছের মানে আমার যে দিঘি ছিল, দিঘির চারপাশের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, মানে গাছালিগুলো বিশাল বিশাল হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম গাছের যে শিকড়গুলো, এই শিকড়গুলো আমার দিঘির মধ্যে চলে আসছে, তো আমি কিছু গাছের শিকড় কেটে দিব। তো দাও নিয়ে করলাম কি, গাছের শিকড় কাটার জন্য আমি তখন গেলাম। তো পশ্চিম পাড়ার ওইদিকে আমি তখন গাছের শিকড় কাটতেছি দুপুরবেলা, একেবারে ভর দুপুরে কাটতেছি এবং কাটতে একটা সময় হঠাৎ করে গাছের শিকড়ের ভিতর থেকে একটা ভয়ঙ্কর আকৃতির সাপ এসে আমাকে কামড় দিয়ে দেয় আমার হাতের মধ্যে, আমার ডান হাতের এই জায়গার মধ্যে তখন একটা কামড় দিয়ে, মানে কামড় বসায় দেয়। যখনই ভাই আমার কামড়টা দিল, আমি বুঝতে পারছি এটা বিষাদর সাপ ছিল, একদম বিষধর সাপ ছিল এবং গাছের ওই গোড়ার মধ্যে ছিল। কামড়টা দেওয়া মাত্রই আমি তখন চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে যাব, মানে এত তীব্র ব্যথা, এত তীব্র বিষ আমি বলে বুঝাতে পারবো না। আমি ধরেন আপনার দুপুরবেলা তো কোনো মানুষ নেই, কিছু নাই, চারদিকে একেবারে শুনশান নীরবতা। আমি এই দিঘি থেকে কোনো রকমের সাঁতরাইয়া মাত্র একটু পাড়ে উঠলাম এবং পাড়ে ওঠার পরেই আমার আর কোনো জ্ঞান নাই, মানে আমার আর কোনো জ্ঞান শক্তি নেই, মনে হচ্ছে আমি এখানে অজ্ঞান হয়ে যাব। এই অবস্থার ভিতরে হঠাৎ করে কোত্থেকে ওই মেয়েটা আসছে। আচ্ছা মেয়েটার নাম ছিল লিলি, আমি তার নাম বলতে ভুলে গেছিলাম, তার আমি নাম জিজ্ঞেস করছি, সে বলছে লিলি। পরে এই মেয়েটা কোত্থেকে জানে আসছে, আসার পর আমার বলে কী হয়েছে, আমার বলে কী হয়েছে, আমার সাপে কামড় দিছে, মানে কামড় এমনভাবে দিছে যে রক্ত বেরিয়ে গেছে, মানে এতভাবে দাঁত বসায় দিছে যে রক্ত বেরিয়ে গেছে। আর আমি বললাম আমার সাপে কামড় দিছে। মেয়েটা তখন করলো কি, মুহূর্তের মধ্যে মুখ থেকে থুতু এনে কী করলো, ওই সেখানে সাপে কামড় দিল, এখানে এরকম করে নাড়াচাড়া করে দিচ্ছে, মানে এরকম করে মেসেজ করে দিচ্ছে। এই 2-3টা বার মেসেজ করে ডলার দেওয়ার পরেই হলো কি যে আমার ব্যথাটা মনে হয় মুহূর্তের মধ্যে কমে গেছে,
মানে মুহূর্তের মধ্যে মানে আমার ব্যথাটা কমে গেছে, আমি ভালো হয়ে গেছি। পরে আমি বললাম যে আমার তো এখন আর ব্যথা হচ্ছে না, মানে আমার ব্যথাটা পরিপূর্ণ ভালো হয়ে গেছে। পরে আমি বললাম আপনি কি সাপুরে, মানে আপনি কি বিষ, যে আমার বিষটা কি বের করে ফেললেন নাকি? পরে আমার বলে না কেন? আমি বললাম না, আপনি এরকম করে থুতু দিলেন আর থুতু দেওয়াতে আমার সাপের বিষটা মুহূর্তের মধ্যে নেমে গেল। মানে আমি না বুঝলাম না, মানে আপনি এটা কীভাবে করলেন বা কী করলেন? পরে তিনি আমার বলতেছে যে বুঝতে হবে আমার ভাই একজন, মানে আমার দুলাভাই একজন কবিরাজ, তা আমি কবিরাজের শালী, একটু একটু তো আমার শিক্ষা আছেই না, একটু একটু শিক্ষা না থাকলে তো আর হয় না, একটু একটু শিক্ষা আছে, সেই শিক্ষা থেকে আপনার চিকিৎসা করলাম আর কি, সেই শিক্ষা থেকে আপনার চিকিৎসা করলাম। পরে আমি ভাই মানে অবাকভাবে তার দিকে তাকিয়ে আছি যে এটি কীভাবে সম্ভব। সে এত ভালো করে মানে আমার সাথে কথা বলতেছে এবং সে বলতেছে যে সে আমার চিকিৎসা করছে, এটা আমার একটা চিকিৎসা সে করে ফেলছে। তা আমি তার সাথে হেসে হেসে কথা বলতেছি। পরে ওই দিন থেকে তার সাথে আমার মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয় এবং সে চলে গেল। এবার আমি মাঝে মাঝে তার দেখতাম, মাঝে মাঝে আমার কাছে আসতো, আমার সাথে কথাবার্তা বলতো, গল্প গুজব করতো। তো সে যে আমার কাছে আসতো, সে এমন একটা সময় আসতো যখন কোনো মানুষ থাকতো না। আমি কোনো মানুষের সামনে কিন্তু ওরে দেখতাম না, একদম নীরবে নীরবে আমার কাছে আসতো, আমার সাথে বসতো, আমার সাথে কথাবার্তা বলতো, গল্প গুজব করতো। মানে মোটামুটি আমার সাথে তার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়, একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। এবং এরকমও হয় যে মাঝে মাঝে ও রাতের বেলায়ও আসে, রাতের বেলায় আসে, রাতের বেলায় এসে আমারে বলে কি রান্না বান্না করছেন, চলেন দুজনে মিলে খাই। আমি তখন একাই দিঘির পাড়ে রান্নাবান্না করতাম, মানে আপনার যেহেতু আমার কেউ ছিল না, কেউ ছিল না বলতে কেউই ছিল না, কারণ আমার বাবা তো মারাই গেল, মা গ্রামে থাকে, আমার বড় বোন সহ। এখানে তো আমি একাই থাকি, যার জন্য আমার রান্নাবান্না সব কিছু আমি একাই করি। দিঘির পাড়ের মধ্যে আমি তখন রান্না করতেছি। পরে মাঝে মাঝে রাতের বেলা আসতো, এসে বলতো যে চলেন আমরা একসাথে খাই। তা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম। এবং এরকমও হতো যে মাঝে মাঝে ও নিজে রান্না করতো, আমারে বলতো যে আপনি রাস্তার দিকে গিয়ে দেখেন তো কেউ আসে কিনা, যদি কেউ না আসে তাই মাছগুলা ভাইজা দিই, আমি আপনারা রান্না করে দিই। তাই আমি বললাম আমার তো এগুলা প্রয়োজন নয়, বা আমারটা আমি করতে পারবো, বা তোমার কষ্ট করতে হবে না। তো ও নিজে নিজে আমাকে রান্না করে দিত, মাছ ভেজে দিত, তরকারি রান্না করে দিত, আমি খাইতাম। এবং খেয়ে দুজনে দিঘির পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা রোমান্টিকর কথাবার্তা বলতাম। দিঘির পানির সাথে একসাথে হচ্ছে মানে চাঁদের আলোতে আমরা বসে থাকতাম, ওর সাথে আমি গল্প করতাম, ও আমার সাথে কথাবার্তা বলতো। কিন্তু সব সময় না আমি ওর মাঝে মানে অন্যরকম একটা জিনিস দেখতে পেতাম, মানে ওর ভিতরে কেমন জানি একটা অন্যরকম মানুষ লুকিয়ে আছে, মানে ও কেমন জানি একটা টেনশনের মধ্যে থাকতো, মানে সারাক্ষণ একটা চিন্তার মধ্যে থাকতো। তা আমি এটা মনে করতাম যে সম্ভবত এই যে আমার সাথে কথা বলে বা দেখা করতে আসে, এখন তোফাইল কবিরাজ বা কবিরাজ বাড়ির কেউ দেখে ফেলে কিনা, এই জন্য সম্ভবত একটু ভয়ের মধ্যে আছে যে কেউ যদি দেখে ফেলে তাহলে তো সমস্যা হবে, ওর দুলাভাইয়ের কাছে বলে দিবে। এই জন্য মনে হয় ও একটা ভয়ভীতির মধ্যে আছে, কখনো ডাইনি কখনো বামে, এদিক সেদিক চোরের মতো এদিক সেদিক ঘোরাফেরা করে, মানে আমার কাছে এটা মনে হলো আর কি। কিন্তু ঘটনাটা ভাই ছিল অন্যরকম। আচ্ছা যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, মানে বিকেলবেলা আমি ওই আপনার এই তোফায়েল কবিরাজের বাড়ির ওই দিকে কাজ করতেছিলাম, দিঘির পাড়ে কাজ করতেছি। এমন সময় একজন একদম কুৎসিত কালো বয়স্ক একটা মহিলা, একেবারে কালো কুৎসিত বয়স্ক একটা মহিলা আসছে, আইসা আমারে বলতেছে যে তোমার নাম কি সাইফুল? আমারে বলে। আমি বললাম জি আমার নাম সাইফুল। বলে সাইফুল, মাছ পাইলে আমগো তুমি একে মাছ ধরো, তো আমাদেরকে কয়টা মাছ দিও, তো আমাদের বাড়িতে মেহমান আসবে, যদি পারো কয়টা মাছ দিও, এই মহিলা বলতেছে। পরে আমি বললাম যে আমি তো আপনাদের চিনলাম না, আপনাদের ঘর কোনটা? বলে ওইটা আমাদের ঘর। তো ওই ঘরটা হচ্ছে আপনার তোফায়েল কবিরাজের ঘর আর কি। পরে আমি বললাম এইটা তোফায়েল কবিরাজের ঘর না? বলে হ্যাঁ। আমি বললাম তোফায়েল কবিরাজ আপনার কী হয়? বলে তোফায়েল কবিরাজ আমার স্বামী। মহিলাটা বয়স্ক, তোফায়েল কবিরাজও বয়স্ক, মানে এত কালো, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, খাটো এবং কালো। পরে আমি না অবাক হয়ে মহিলার মুখের দিকে তাকায় আছি এটা চিন্তা করে কিরে এই মহিলার বোন এত সুন্দর কেমনে, এই মহিলা এরকম খাটো, এরকম কালো, এরকম বিশ্রী চেহারা, কিন্তু মহিলার মানে বোন এত সুন্দর কিভাবে হলো, আমি না বুঝতে পারতেছিলাম না। পরে একবার ভাবছি জিজ্ঞেস করবো যে লিলি কই, বা লিলির সাথে আপনার কি, লিলি আপনার কী হয়, মানে এগুলো জিজ্ঞেস করবো। পরে আবার ভাবতেছি এগুলো জিজ্ঞেস করলে মহিলা কি মনে করে, আজকে প্রথম দিন ওনার সাথে আমার কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো আমি আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না, জিজ্ঞেস না করে এই দিনে সন্ধ্যার দিকে মাছ ধরছে, এবং মাছ ধরছে, আমি নিজে ধরছি, আরও আমাদের মাছ ধরার লোক আসছে তারা ধরছে, কিছু মাছ বিক্রি করছি। আমি দুইটা মাছ নিয়ে পরে আমি ওই আপনার তোফায়েল কবিরাজের বাড়িতে গেছি। তোফায়েল কবিরাজের বাড়িতে যাওয়ার পরে আমি তখন এই মাছগুলো তোফায়েল কবিরাজের বউয়ের হাতে দিলাম, দিয়া বললাম যে যেহেতু আমি তো জানি মাছগুলো লিলি রান্না করবে, ওই রান্না করবে, এই বুড়া বেটি কি আর রানবে,
তাই আমি বললাম যে মাছ রান্না বলে উনি আমার বলে টাকা দেবে, বলে টাকা নিয়ে যাও। আমি না আমাকে টাকা দিতে হবে না, টাকা লাগবে না। তো বলে টাকা যদি না লাগে তাহলে তুমি রাতের বেলা আইসা খাওয়া দাওয়া করে যাইও। মহিলা আমারে বলতেছে। আমি বললাম যে মাছ রান্না কখন করবেন আর খাবো কখন? আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাতে আসবো না, আমি কালকে আসবো, কালকে দুপুরবেলা আসবো। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দুপুরে আমাদের ঘরে তোমার দাওয়াত। এটা তোফায়েল কবিরাজের বউ আমাকে বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে মহিলার সাথে আচ্ছা ঠিক আছে কথাবার্তা বলে আমি সেখান থেকে তখন উঠে চলে আসছে, মানে রাতের বেলায় তখন এই লিলি তখন আমার সাথে আসছে, মানে রাতের বেলায় দিদি দেখা করার জন্য আসছে। এবার আমি বললাম কী ব্যাপার লিলি, মাছ টাছ কুটে আসছো, মাছ কাটে আসছো, তোমাদের বাড়িতে গেলাম, তোমাদের দেখলাম না। ও বলে আমি তো বেশিরভাগ সময় ঘরে থাকি, আমি তো ঘর থেকে খুব একটা বের হই না, এবং শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে আসি, আর তা না হলে আমি ঘরের মধ্যেই থাকি। আমি বললাম লিলি একটা বিষয় আমি বুঝলাম না। পরে বলে কি? আমি বললাম তোমার বোন এরকম খাটো, এরকম কালো এবং এরকম চেহারা, বাট তুমি তোমার বোনের মানে এত সুন্দর, এত লম্বা, এত ফর্সা, এত সুন্দর তোমার চেহারা, এটা কীভাবে সম্ভব? মানে এটা কীভাবে সম্ভব? ও তখন কিছুই বলে না, শুধু হাসে। আমি বললাম হাসতেছো কেন, আমার কাছে বলো। আমাকে বলে তুমি কি আমার বোনকে আমার কথা জিজ্ঞেস করছিলা? এমনিই বলে। আমি বললাম না, আমি তোমার বোনকে তোমার কথা জিজ্ঞেস করি নাই, একবার মনে করছিলাম করব, হ্যাঁ আবার ভাবলাম যে উনি আবার কি মনে করে, এই জন্য আর করি নাই। পরে ও আমারে বলতেছে দেখো খবরদার কখনই আমার বোনের কাছে আমার কথা কিছু জিজ্ঞেস করো না, এরকম করেই বলতেছে যে কখনই আমার বোনের কাছে আমার কথা কিন্তু কিছু জিজ্ঞেস করবা না। আমি তখন বললাম কেন? তোমার বোনের কাছে তোমার কথা জিজ্ঞেস করলে কি হবে, কেন করব না? পরে আমাকে বলে না 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 খবরদার, আমার বোন কিন্তু যদি আমার দুলাভাইকে বলে দেয় আমি কিন্তু আর কখনই তোমার সাথে দেখা করতে পারবো না, আমি কিন্তু কখনই তোমার সাথে কথা বলতে পারবো না। তুমি কিন্তু খবরদার কখনই আমার বোনের কাছে মানে আমার বোনকে আমার কথা কিছু জিজ্ঞেস করো না, বা তোমার সাথে যে আমার দেখা হয় কথা হয়, আমি তোমার সাথে মাঝে মাঝে এসে দেখা করি, বা তোমার সাথে আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই আমার বোনের কাছে বলা যাবে না। আর আমার বোনের কাছে যদি বলো তাহলে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। আচ্ছা ঠিক আছে আমি বলবো না, এরকম করে বলার পরে মানে এরকম করে ওরা বলছে চলে গেছে। এবং পরের দিন দুপুরবেলা আমি ওনাদের বাড়িতে খাইতে গেছি, মানে ওই তোফায়েল কবিরাজের বাড়িতে যেতে আমাকে দাওয়াত দিয়েছে, দুপুরবেলা আমি খাইতে গেছি। এখন দুপুরবেলা খাবার খাইতে যাওয়ার পরে আমি বারবার ডাইনে বামে এদিকে ওইদিকে বিভিন্ন দিকে মানে লিলিকে খুঁজতেছি যে ওকে দেখা যায় কি না, যেহেতু ওর বোন জামাইয়ের বাড়ি, তা ওটা তো আমি দেখবো। পরে অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করতেছে, কেউ নাই। পরে আমি এই তোফায়েল কবিরাজের বউরে বললাম যে কী ব্যাপার, আপনাদের বাড়িতে আর কোনো মানুষ নাই? এমনিই বলতেছে। বললেন আমাদের বাড়িতে তো আর কোনো মানুষ নাই, আমার ছেলেমেয়েরা তো বাড়িতে থাকে না, আমি আর আমার স্বামীই থাকি, এরকম করে আমারে বলতেছে। তাই বললাম যে আপনি আর আপনার স্বামী থাকেন, আর কেউ থাকে না ঘরে? বলে না আর কেউ থাকে না, আমাদের তো আর কেউ নাই। মানে আমি তখন বললাম যে তখন আমার মুখ থেকে একবার বেরিয়ে চলে আসছে যে আমি লিলির কথা জিজ্ঞেস করবো যে লিলিকে, বা লিলি কই, বা আপনার আপনার বোন কই, এটা ভাবছিলাম। পরে আবার ভাবলাম লিলি না আমাকে মানা করছে বলার জন্য, লিলি তো আমাকে নিষেধ করে দিয়েছে যে আমি ওর বোনের কথা মানে ওর বোনের কাছে যাতে আমি ওর কথা জিজ্ঞেস না করি। এই জন্য আমি তখন আর বোনের কথা ওর কাছে আর মানে ওনার কাছে আর ওর কথা জিজ্ঞেস করলাম না করে খাওয়া দাওয়া করে ওইখান থেকে উঠে চলে আসছে। এই তখনই আমার মনের ভিতরে একটা সন্দেহের জন্ম হয়েছে, কী ব্যাপার, মানে উনি কেন বললো যে পরিবারে কেউ থাকে না, মানে বিষয়টাকে আমি এটা বুঝলাম না। এবং এরপরের দিনে দুপুরবেলা লিলি আবারও আসে, লিলির সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পর আমি বললাম লিলি একটা বিষয় না আমার মাথার মধ্যে আসতেছে না, তোমার বোন তুমি তোমার বোনের বাড়িতে থাকো না? ও বলে হ্যাঁ থাকি তো। আমি বললাম তো তুমি যদি তোমার বোনের বাড়িতে থাকো, তোমার বোন বলে কেন এই ঘরে আর কেউ থাকে না, সে আর তার স্বামী ছাড়া? পরে লিলি এই কথাটা শুনে একটু রাগ করে, মানে একটু মন খারাপ করে। তাই আমি বললাম কী ব্যাপার, তুমি মন খারাপ করতেছো কেন, রাগ করতেছো কেন? তোমার বোন আমারে বললো যে ওই পরিবারে নাকি কেউ থাকে না, উনি আর ওনার স্বামী ছাড়া। পরে ও আমারে বলো তোমার তো জানার কৌতূহল কেন, তুমি কেন এত বেশি জানতে চাও কেন? মানে একটু রাগ হয়েও তখন এখান থেকে চলে যায়। তো রাগ হয়ে যখন চলে যায় মানে আমার ভিতরটা তখন জানি কেমন হয়েছে যে কী ব্যাপার, ও রাগ হয়ে এরকম চলে গেল, মানে ঘটনাটাকে আমি না বুঝতেছি না, এটা বলে উনি চলে গেছে। তো ও চলে যাওয়ার পরে এরপরেও মাঝে মাঝে আমার সাথে রাগ করছে, তো বেশি বেশি আমার কাছে আসতো না, কম আসতো, ধরেন একবার দুইবার তিনবার করে মাঝে মাঝে আসতো, খুব বেশি একটা আসতো না। এরকম করতে করতে কিছুদিন পরে একদিন হঠাৎ করে আমার মা আসছে আমার বড় বোনরে নিয়ে। আমি যেখানে মানে মাছের ফিশারি আমার যে জায়গায়, ওই জায়গায় আমার মা আসছে আমার বড় বোনরে নিয়ে। মা এসে বলতেছে আমার বড় বোনের নাকি একটা সমস্যা দেখা দিছে, আমার বড় বোন নাকি রাতের মধ্যে ঘুমাইলে আজে বাজে স্বপ্ন দেখে এবং আজে বাজে কথাবার্তা বলে, কারে নাকি গালাগালি করে। তা আমার মা বলতেছে যে এখানে একজন কবিরাজ আছে, এই তোফায়েল কবিরাজ, নাম করা কবিরাজ, এই কবিরাজের বাড়িতে একটু তোর বোনটার একটু নিয়ে যাবো। আমার আম্মা আমারে বলেন ভালো কথা চলো।
পরে সকালবেলা আমার মা আর বোন আসছে, এবার আমি আমার মারে আর বোনরে নিয়ে তোফায়েল কবিরাজের বাড়িতে গেছি। তো ওই কবিরাজের বাড়িতেই তো লিলি থাকে, মানে আমার যেটা ধারণা। এবং কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজ আমার বোনকে দেখছে, দেখে পানি পড়া টানি পড়া দিল, তাবিজ পড়া দিল। দেওয়ার পরে কবিরাজ তার বউরে বলতেছে, আরে তারা যেহেতু আসছে, এই তো মানে তোফায়েল কবিরাজ তো আমাকে চিনে। পরে বলে সাইফুল আর সাইফুলের মা আসছে, ওদের জন্য রান্না বান্না করো, ওদেরকে খাওয়া দাওয়া করাও, এই কথা বলতেছে। তো বলার পরে ওর বোন তো মানে ওনার ওয়াইফ তখন বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। পরে তিনি রান্না বান্না করতেছে, আমার মা আমার বোন এই ঘরের মধ্যে আছে। পরে আমি কানে কানে আমার বোনেরে বললাম, বোন রে, এই ঘরের মধ্যে একটা মেয়ে আছে, নাম হচ্ছে লিলি, এই মেয়েটার আমি পছন্দ করি, এটা তোফায়েল কবিরাজের শালি, এই মেয়েটার আমি বিয়ে করব। আমি আমার বোনেরে বলছি, মানে আমার বড় বোনরে। আমার বড় বোন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মেয়েরে দেখবো। এমন করে আমার বোন তখন করলো কি, এই বিকেল মানে দুপুর পর্যন্ত ওইখানে ছিল, খাওয়া দাওয়া করলো। এবং খাওয়া দাওয়া করার পরে আমার বোন তখন আমার মা বলতেছে যে তুই আমাদের বাড়িতে দিয়ে আয়। তো মার সাথে আমার বোনের সাথে হাঁটতে হাঁটতে আমার বোন তখন আমার পিছনের দিকে ডাক দিল। ডাক দিয়ে বলতেছে কী ব্যাপার সাইফুল, তুই না বললি যে ওই বাড়িতে বলে একটা মেয়ে আছে, নাম হচ্ছে লিলি, তোফায়েল কবিরাজের শালি, তুই মেয়েটা তো দেখলাম না। আমি বললাম আফু ঘর থেকে বেরোয় না, বেশিরভাগ সময় ঘরে থাকে। আমার বোন বলতেছে আমি তো প্রতিটা ঘর খুঁজলাম, প্রতিটা ঘরে ঘরে গেলাম, প্রতিটা রুমে গেলাম, কিন্তু মেয়েটা তো কোথাও দেখলাম না। আর তোফায়েল কবিরাজের বউরও আমি জিজ্ঞেস করলাম যে আপনার বোন কই, উনি তো বললো ওনার কোনো বোন নাই, ওনার কোনো বোনই নাই, ওনার ভাই হচ্ছে 3 জন আর উনি একজন, ওনার কোনো বোন নাই। কথাগুলো শোনার পর আমার তখন শরীরের পশম দাঁড়িয়ে যেতে আছে আস্তে আস্তে। আমার বোন আমার এগুলো কী বলে, মানে আমার বোন আমার এগুলো কী বলতেছে। পরে আমার এই কথাগুলো আমার বোন আমারে বলে। আমি বললাম যে আসলেই কি তুমি দেখো নাই? আমার বোন বলে আমি ওই তোফায়েল কবিরাজের বউরে জিজ্ঞেস করছি, আমি প্রতিটা ঘরে খুঁজছি, এই টাইপের কোনো মেয়ে ওই পরিবারে নাই। কথাটা খেয়াল করেন। তো এই কথা বলার পরে আমি তখন করলাম কি, মানে রাতের বেলায়, মানে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে মানে রাতে আর আসি নাই, মানে ওই দিন আর আসি নাই, এসে আমি ঘরের মধ্যে ঘুমাইছি। রাতটা কোনো মধ্যে কেটে গেল, রাতের মধ্যে আর কোনো ঘটনা ঘটে নাই। যখন রাতে কোনো ঘটনা ঘটে নাই, এবার পরের দিন সকালবেলা আমি আবারও আমার ওই দিঘির পাড়ে যাবো, আমার দিঘির ওইখানে যাবো। আমি সকালবেলা উঠা রেডি হইয়া আমি রওনা দিছি। দিঘিতে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, এবং দুপুরের পরে আমি তখন করলাম কি, আস্তে আস্তে করে ওই মানে আমার আর লিলির সাথে দেখা হইলো না, মানে দুপুরের সময় লিলির সাথে দেখা হইলো না। এবং লিলির সাথে দেখানো হওয়ার পরে আমি তখন আস্তে আস্তে এই তোফায়েল কবিরাজদের বাড়ির দিকে যাইতে আসি, মানে বাড়ির দিকে যাচ্ছি। এরকম করতে করতে ওনার বাড়িতে গেছি, যাওয়ার পরে দেখলাম যে ওনার বউ কী জানি কাটতেছে, তরকারি কাটতেছে। পরে আমি এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছি, চাইতে আসি। ওনার বউ আমারে বলে কী ব্যাপার সাইফুল, কারে খোঁজো? পরে আমি ওনারে বলি যে লিলি কোথায়, মানে ওনারে বলি যে আপনার বোন কোথায়। পরে তিনি আমার দিকে তাকিয়ে বলে কী ব্যাপার সাইফুল, মানে বুঝলাম না, তোমার বোনেও বলে তুমিও বলো যে তোমরা লিলি নামের কারে এখানে পাইছো, এখানে লিলি নামের কেউ তো থাকে না, আর আমার তো কোনো বোন নাই, তুমি আমার বোনের এখানে কই পাইছো? তোমার বোনেও বললো, আজকে তুমিও এসে বলতেছো, তোমাদের কথাবার্তা তো আমি বুঝি না। একটু জোরে করে যখন কথা বলে তখনই তোফায়েল কবিরাজ ঘর থেকে বেরোয়। বেরোয়ার পরে বলে কি হয়েছে, তুমি এরকম চিল্লায় কথা বলতেছো? তখন ওই মহিলা তার স্বামীরে বলে যে এই ঘটনা। এবং এই কথা বলার পরে তোফায়েল কবিরাজ তখন মুখটা একেবারে কালো করে ফেলে, মানে মুখটা এমনভাবে কালো করে জোনার মুখের দিকে তাকানো যায় না, একদম বৃষ্টি করে মুখটা কালো করে ফেলে। এবং মুখ কালো করে আমারে বলতেছে যে লিলির সাথে কি তোমার দেখা হয়েছিল? এমনিই বলে। আমি বললাম হ্যাঁ দেখা হয়েছিল। পরে বলে আচ্ছা তুমি যাও, মানে তিনি মুখটা কালো করে আমারে বলে তুমি যাও। তো যখন উনি আমাকে যেতে বলছে আমি তখন চলে আসছি, মানে এই আমার চলে আসা। এরপরে ওই রাতে আমার সাথে আর লিলির দেখা হইল না, মানে আমি আর লিলিকে ওই রাতে দেখলাম না। এবং পরের দিনও আমি এই তোফায়েল কবিরাজের বাড়ির আশেপাশে আনাসে কোনাসে বিভিন্ন জায়গায় ঘুরতেছি, আমি আর লিলির খুঁজে পাই না, মানে লিলি আর নাই 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 এরকম করে প্রায় 3টা দিন কেটে গেল। এবং 3 দিন পরে আমি প্রায় পাগলের মতো হয়ে গেছি। কি আমার ফিশারি, কি আমার মাছ, কি আমার মাছের খাবার দেওয়া, ফিশারির যত্ন নেওয়া। আমি ভাই তখন লিলির জন্য পুরো মাতোয়ারা, মানে লিলির জন্য পুরো পাগল হয়ে গেছি যে লিলি কোথায় চলে গেল, এবং লিলি কেন আমার সাথে দেখা করতে আসে না, লিলির সাথে আমার দেখা হয় না কেন। মানে আমার অবস্থা তখন একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে, কান্নাকাটি করি, মন খারাপ করি। এবং এরকম করতে করতে একদিন হঠাৎ করে মানে আমার কাছে মনে হয় তোফায়েল কবিরাজ লিলিকে লুকিয়ে রাখছে, এরকম একটা বিষয় মনে হলো। মনে হওয়ার পরে একদিন বিকেলবেলা কবিরাজ আমার দিঘির পাড়ে দাঁড়ায় আছে দেখে আমি ওনার কাছে গিয়ে সালাম দিছি, বললাম যে কবিরাজ সাহেব কেমন আছেন? বলে ভালো আছি। পরে আমি বললাম যে আচ্ছা লিলিরে আমি আর দেখলাম না, লিলি আর আমার কাছে আসলো না, লিলির সাথে আমার দেখা হলো না, আপনি কি লিলিকে আটকায় রাখছেন? উনি হাইসা বলতেছে আরে ধুরু তুমি লিলি পাইলা কই, আমার বাড়িতে তো লিলি বলতে কেউ থাকে না। আমি বললাম যে দেখেন
আর লিলির সাথে আমার আজকে একদিন দুদিন না প্রায় মাসের পর মাস দেখা হয়, কথা হয়। ও আমার কাছে আসে যায়, বলে তাই নাকি তোমার কাছে আসে? আমি বললাম আসে, ওর সাথে আমার কথা হয়, এত কিছু হয়। তা এখন আমি লিলিকে পাই না কেন? আমি লিলির জন্য পাগল হয়ে গেছি, আমি একটু ওর সাথে দেখা করতে চাই। আপনি ওরা কোথায় লুকিয়ে রাখছেন? আমি ওরা ভালোবাসি। পরে কবিরাজ আমারে বলে, এখানে মাছ চাষ করতে আসছো, মাছ চাষ করে চলে যাও, খুব বেশি গভীরে পৌঁছায়ও না, এবং খুব বেশি গভীরে পৌঁছাইলে তোমার ভালো হবে না। এই কথাটা তিনি আমাকে ধমক দিয়ে বলে। ধমক দিয়ে বলার পরেই আমি তখন মনে করেন ওনার সাথে আর কোনো কথা বললাম না, মনটা খুব খারাপ করে রাতের বেলা এসে শুয়ে পড়ছি। ওই দিন আমি তখন আমার দিঘি থেকে উজু করে আসা আমি এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে বলতেছি, আল্লাহ, আমি যদি লিলিকে অন্তত আমার জীবন দশায় একটা বার আল্লাহ দেখতে পাই, তোমার কাছে আমার আখিরি ফরিয়ত। আমি এই পবিত্র জায়গার মধ্যে বসে, আমার দিঘির পাড়ে বসে আল্লাহ আমি তোমার কাছে হাত তুললাম, আল্লাহ আমার আখিরি ফরিয়ত, আমি যাতে দিঘি মানে অন্তত লিলিকে একটা বার দেখতে পাই, চোখের দেখায় একটা নজর আমি যাতে লিলিকে দেখতে পাই। এই কথাটা বললাম। বলার পরে আমি রাতে ঘুমাইলাম, এবং রাতে ঘুমানোর পরে সেই রাতে আমি লিলির স্বপ্নে দেখলাম। লিলির হাত 2টা বাঁধা, পাও বাঁধা, একটা গাছের সাথে ওকে বেঁধে রাখছে, এবং ও কান্না করে করে আমারে ডাকতেছে যে ও সাইফুল, ও সাইফুল, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, এরকম করে ডাকতেছে বইলা আমি ওর কাছে গেছি, মানে ওই স্বপ্নের মধ্যে ওর কাছে গেছি। যাওয়ার পরও আমারে বলতেছে এই 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 কী বলো, তোফায়েল কবিরাজ আমারে লুকিয়ে রাখছে, এই তোফায়েল কবিরাজ আমার আটকায় রাখছে, তুমি তোফায়েল কবিরাজের হাত থেকে আমাকে বাঁচাও। এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম গল্পের খাতিলে, এই কথাটা আমার বলতে মনে ছিল না। এই তোফায়েল কবিরাজ তোফায়েল কবিরাজ আমারে আগে বলছিল, আমাকে আগে বলছিল তোফায়েল কবিরাজ নাকি ওর দিকে খারাপ নজরে তাকায়, ওর দুলাভাই ওর দিকে খারাপ নজরে তাকায়, ওর সাথে খারাপ সম্পর্ক করার জন্য চেষ্টা করে, এগুলো আমাকে আগে বলছিল, সম্পর্ক থাকা অবস্থায়। তো আমারে বলতো যে তুমি তোফায়েল কবিরাজকে মেরে ফেলো, ও আমার দিকে খারাপ নজরে তাকায়, ও বেঁচে থাকলে কখনো তোমার সাথে আমার বিয়ে হবে না। এগুলো কিন্তু আমাকে আগে বলতো, আমাকে প্রথম এগুলো বলতো যখন সম্পর্ক হয়েছিল। পরে আমি বললাম, আমি কবিরাজকে কীভাবে মারবো? এটা কোনো কথা? আমি তো কবিরাজকে মারতে পারবো না। সবসময় আমারে বলতো তোফায়েল কবিরাজ আমার দিকে খারাপ নজরে তাকায়, আমার সাথে খারাপ কাজ করে, আমার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য চেষ্টা করে, এবং এগুলোও আমাকে বলতো। এবং আমিও আমার মনে সন্দেহ করতাম যে মনে এরকম কিছু একটা করে, এলো সকালবেলা গোসল করতো কেন আগে। তো আমিও কবিরাজরে মারা বা কবিরাজরে কিছু করা ওগুলোর মধ্যে নাই। তবে আমি বলতাম যে আমি একদিন তোমাকে বিয়ে করে নিয়ে যাব, এবং এই সব কিছু থেকে আমি তোমাকে রক্ষা করব, এই সব কিছু থেকে আমি তোমাকে মুক্ত করব, এই সব কোনো কিছুই তোমার মাঝে থাকবে না, এগুলো আমাকে বলতাম। তো সেদিন যখন আমি স্বপ্নে দেখি, এবং স্বপ্নে দেখো আমারে বলতেছে যে তোফায়েল কবিরাজ আমাকে আজকে স্বপ্নেই বলতেছে যে তোফায়েল কবিরাজ আজকে আমাকে 20 বছর ধরে দর্শন করে, আমাকে তন্ত্র মন্ত্র দিয়ে আমাকে বন্দি করে, আমাকে আটকায়, এবং আমাকে আটকে আমার অশ্ব শরীরে ও আমাকে 20 বছর ধরে আমাকে ইউজ করতেছে, আমাকে দর্শন করতেছে। যদি পারো তোফায়েল কবিরাজের হাত থেকে আমাকে বাঁচাও। তোফায়েল কবিরাজ আমাকে মেরে ফেলতেছে, তোফায়েল কবিরাজ আমাকে আটকায় রাখছে, যদি পারো তোফায়েল কবিরাজের হাত থেকে আমাকে বাঁচাও। এগুলো আমাকে বলতেছে রাতের মধ্যে। এগুলো বলতেছে আমার তখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমার মাথার মধ্যে তখন আর কিছুই নেই। আমি সকালবেলা আমি সারাটা রাত আর ঘুমাই নাই। সকালবেলা নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, তোফায়েল কবিরাজ নামাজ পড়ার জন্য আসার পরে মসজিদের মধ্যে বসে আমি তখন তোফায়েল কবিরাজরে ধরলাম যে দেখেন, আমি গতকালকে রাতে এরকম একটা স্বপ্নে দেখছি, এবং আমার ওই স্বপ্নের বিষয় আমি আপনাকে জানাতে চাই। আপনি কি আপনার ঘরের মধ্যে কাউরে আটকায় রাখছেন? আমি আপনার ঘর তল্লাশি করব। আমার কাছে মনে হইতেছে যে আপনি ঘরের মধ্যে কাউকে আটকায় রাখছেন। আপনি কি সত্যি ঘরের মধ্যে কাউকে আটকায় রাখছেন কিনা? তোফায়েল কবিরাজ আমারে বলতেছে আমি ঘরের মধ্যে কাউকে আটকাই নেই, আর আমার ঘরে আমার পরিবার ছাড়া আর কেউ থাকে না। আমি বললাম যে না, লিলিকে লিলির কথা বললে আপনি মুখ কালো করেন কেন, এবং লিলির কথা বললে আপনি কেন লুকিয়ে যান, আপনি এটা বলেন। এরকম করতে করতে আমি ওনার সাথে মসজিদের মধ্যে অনেক তর্কাতর্কি, অনেক ঝামেলা হয়, অনেক কথা কাটাকাটি হয়। উনি আমাকে এই বিষয়ে কোনো কিছু বলে না, এবং কোনো কিছু না বলার পরে আমি তখন আবারও পুনরায় আমার দিঘিতে আসি, কাজ করি। সেই দিনটাও কেটে যায়। লিলির সাথে কিন্তু আমার দিনে আর দেখা হয় না। রাতের বেলায় একইভাবে আমি রাতে আবারও স্বপ্নে দেখি। আমারে বলতেছে যে তোফায়েল, আমারে বলতেছে যে সাইফুল, তোমার সাথে আমার আজকের পর থেকে আর কখনো দেখা হবে না, আজকেই আমার শেষ দেখা। ওই কবিরাজ আমাকে আরও মন্ত্র দিয়া আমাকে আটকায় ফেলছে, আমি আর তোমার কাছে আসতে পারবো না। যদি পারো ওই তোফায়েল কবিরাজকে মেরে আমাকে তুমি বাঁচায় নিয়ে যাও, তোফায়েল কবিরাজকে হত্যা করে তুমি আমাকে বাঁচাও। তা এই কথা আমাকে সেদিন রাতেও বলে, এরপরে রাতের ঘটনার কথা। এরপর রাতে এগুলো বলে। আমি ভাই কী করবো আমি না বুঝে উঠতে পারতেছিলাম না।
পরের দিন সকালবেলা এই এলাকার কিছু লোকজন আছে, অনেকের কাছে আমি তখন এই তোফায়েল কবিরাজের সম্বন্ধে জানতে চাই। তো সবাই বলে তোফায়েল কবিরাজ অনেক খারাপ একটা কবিরাজ, এবং ও আগে নাকি মানে প্রথম দিকে অনেক নারীদেরকে অনেক খারাপ সম্পর্ক করতো, অনেক নারীদের সাথে অবৈধ সম্পর্ক করতো, মিলামেশা করতো, বাচ্চা দেওয়ার নাম করে নারীদের ইজ্জত নেওয়া যাইতো, এবং শেষ পর্যন্ত উনি অনেক জিন পরীকে আটকায় রাখছে, অনেক জিন পরীকে বন্দি করে রাখছে, এবং ওনার ঘরের ভিতরে বোতলের অভাব নাই, উনি এক একটা বোতলে নাকি এক একটা জিনকে উনি আটকায় রাখছে, এরকম করে বলতেছে। অনেক লোকেরাই বলে, মানে ওনার আশেপাশে যারা আছে, ওনার সাথে যারা থাকে, ওনার কাছের যারা মানুষ, তারাই আমাকে এই কথাগুলো বলে। এবং এই কথাবার্তাগুলো শোনার পরে আমার ভিতরে তখন আরও বেশি জিদ হয় যে এই তাহলে তো তোফায়েল কবিরাজ মনে হয় ঠিকই এই লিলিকে আটকায় রাখছে। আমার কাছে এরকম লিলিকে আমার রক্ষা করতে হবে। এরকম করতে করতে একদিন দুপুরবেলা, এই ঘটনার প্রায় এর পরের দিনের কথা বলছি, দুপুরবেলা তোফায়েল কবিরাজ আসে। মানে ওই দিন আমি আবার মাছ বিক্রি করব, বিকেলবেলা মাছের গাড়ি আসবে, মাছ বিক্রি করব। তো তোফায়েল কবিরাজ দুপুরের দিকে আসে, আমি এই দিঘির পারে। পরে আমারে বলতেছে, কিরে সাইফুল, তোর মাথা ঠিক হয়েছে? এমনি বলে, এই তোর মাথা ঠিক হয়েছে? এটা বলার পর আমি বললাম, মাথা ঠিক হয়েছে মানে? এই আপনি তো একটা দুর্চরিত্রা, আপনি তো চরিত্রের সমস্যা আছে। আপনি আগে বিভিন্ন মহিলাদেরকে বাচ্চা হয় না কই আপনার কাছে আসলে আপনি এগুলোর সাথে অবৈধ সম্পর্ক করতেন, আপনি তো একটা দুর্চরিত্রা। এই কথা বলে তোফায়েল কবিরাজ তখন খুব বেশি রেগে যায়। রেগে গিয়ে উনি আমাকে মারার জন্য আসে, আমি ওনারে মারার জন্য চাই। মানে এরকম করে ওনার সাথে আমার একটা ধাক্কাধাক্কি হয়ে যায় ওই জায়গার ভিতরে। মানে আমি জানি না যে কেন আমি হঠাৎ করে ওনার উপরে এভাবে গরম হয়ে গেলাম, কী কারণে হয়ে গেলাম আমি বুঝি না। পরে এইরকম ধাক্কাধাক্কির একটা পর্যায়ে তখন হইল কি, তখনই ধরেন এলাকার লোকজন অনেকেই চলে আসছে, চিল্লি শুই না, মানে ওনাদের বাড়ির তোফায়েল কবিরাজের বাড়ি অনেকেই আসছে। উনি ওনারে ধরে রাখতে পারতেছে না, মানুষ আবার আমারও ধরে রাখতে পারতেছে না। আমি যেতেছি ওনাকে মারার জন্য, উনি আসতেছে আমাকে মারার জন্য, একজন আরেকজনকে মারার জন্য এভাবে তেড়িয়ে আসতেছি। এরকম প্রায় 15-20 মিনিটের মধ্যে হঠাৎ করে তোফায়েল কবিরাজ কী করলো, মাটিতে শুয়ে গেছে, এগুলোর মধ্যে শুয়ে গেছে, এবং শুয়ে গিয়ে বুকে হাত দিয়ে ব্যথা ব্যথা বলে চিৎকার করতেছে। সবাই তখন ওনারে ধইলে কী করলো, হসপিটালের দিকে নিয়ে গেছে। তো হসপিটালে নিয়ে গেছে, আমার তো ওনার কথা নেই। বিকেলবেলা মাছের গাড়ি আসছে, আমি মাছ বিক্রি করতেছি। হঠাৎ করে তোফায়েল কবিরাজের বাড়ির এক ছেলে হায়দার নামের, ও আমার কাছে এসে বলতেছে, আরে সাইফুল ভাই আপনি পালান, গ্রামবাসী আপনারা মাইরা ফেলাইব, গ্রামবাসী পুলিশ নিয়ে আসতেছে, পুলিশ নিয়ে আসতেছে গ্রামবাসী। কারণ হচ্ছে তোফায়েল কবিরাজ মারা গেছে। আমি বললাম, মানে কীভাবে মারা গেল? বলে আপনার সাথে ঝগড়া করা অবস্থায় উনি হার্ট অ্যাটাক করছে, এবং হার্ট অ্যাটাক করার পরে হসপিটালে নিয়ে গেছে, ওখানে উনি মারা গেছে, আপনি তাড়াতাড়ি পালান। আমি আর কি মাছ বিক্রি করব, কি করব না করব, আমি তখন সব কিছু বাদ দিয়ে এখান থেকে দিলাম একটা দৌড়। মানে ওই জায়গা থেকে আমি তখন দৌড় দিছি, এই মাছ বেচা টেচা ফালিয়ে দিছি, দৌড় বাড়িতে আসছি। এবং বাড়িতে আসার পরে আমি তখন আমার মায়ের কাছে আমি কাঁপতেছি, গো মা এই ঘটনা, আমি এক লোকের সাথে ঝগড়া করছি, ওই লোক হার্ট অ্যাটাক করে মারা গেছে, তুমি চিনবা তোফায়েল কবিরাজ? আমার আম্মা বলে, আয় আল্লাহ, বলোস কি কবিরাজ যদি মেরে ফেলাইছো? আমি বললাম, হ্যাঁ আমি মারি নাই, কিন্তু কবিরাজ হার্ট অ্যাটাক করছে। রাতের বেলা আমি তখন ঘরের মধ্যে ছিলাম, আমার মা বলে, ঠিক আছে তুই ঘরে থাক, দেয়া যাক। এই রাতের মধ্যে তখন পুলিশ এসে আমাকে বাড়ির মধ্যে ধরে। তোফায়েল কবিরাজের বউ হচ্ছে আমার নামে হত্যা মামলা দায়ের করে, মানে আমার জন্য একটা হত্যা মামলা দায়ের করে। এবার এই জায়গার মধ্যে তখন এসে পুলিশ আমাকে ধরে, ঘরের মধ্যে ধরে পুলিশ আমাকে নিয়ে যায়, এবং ঘরে আমার ভাইও ছিল, নিয়ে যাওয়ার পরে দীর্ঘ 4 বছর, একদিন 2 দিন না, দীর্ঘ 4টা বছর আমি জেলের কুঠুরিতে থাকি। মানে ওনারা আমাকে মামলা দেয়, ওই মামলায় 4 বছর পরে আমার ভাই তখন আমাকে জামিনে বের করে আনে, এবং জামিনে বের করে 4 বছর পরে ভাইয়া আমাকে জেল থেকে আনে। জেলে থাকা অবস্থায় আমি আর কোনোদিনও এই লিলি নামের ওই মেয়েটাকে আমি আর স্বপ্নে দেখি নাই, এবং ও আমার কোনো স্বপ্নে আসেও নাই। 4 বছর পরে জেল থেকে বেরিয়ে আসার পরে আমি গ্রামবাসীর মুখে জানতে পারি, এই যে আপনার তোফায়েল কবিরাজ ছিল, তোফায়েল কবিরাজ যেখানে কবিরাজি করতো, ওইখানে নাকি তারা শত শত বোতল পাইছে, এবং বোতলের মধ্যে কোনো বোতলে পানি মিশানো ছিল, কোনো বোতলে এটা ছিল, বোতলের মধ্যে ব্যাঙ বন্দি করা ছিল, এরপরে সাপ বন্দি করা ছিল, এরপরে টিকটিকি বন্দি করা ছিল, এরকম অনেক কিছু নাকি বিভিন্ন বোতলে পাইছে। ওরা সব কিছু